ভারত আজ শুধু অর্থনৈতিক শক্তি নয়, ভারত আজ এক অদৃশ্য যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে। যে যুদ্ধের রণকৌশল রচিত হচ্ছে ঠান্ডা ঘরে, কিন্তু তার প্রভাব পড়ছে আমার আপনার পাশের বাড়ির মোড়ে। আপনারা কি জানেন গত কয়েক মাস ধরে পাকিস্তানের করাচি, লাহোর এবং পেশাওয়ারের অন্ধকার গলিতে ঠিক কী ঘটছে? লস্করে তৈবার সেই দুর্ধর্ষ কমান্ডাররা যারা কয়েক বছর আগেও বুক ফুলিয়ে ভারতের বিরুদ্ধে জেহাদের ঢাক দিত, আজ তারা নিজেদের ছায়াকেও ভয় পাচ্ছে। কেন হাফিজ সঈদের সবচেয়ে বিশ্বস্ত লেফটেন্যান্টরা একের পর এক অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের হাতে নিকেশ হচ্ছে? আজ এই রহস্যের পর্দাফাঁস। কিন্তু এই লড়াই শুধু সীমান্তের ওপারে নয়, আমরা আজ কথা বলবো আমাদের ঘরের ভেতরে ঘাপটি মেরে বসে থাকা শত্রুদের নিয়ে, যাদের জাল বিস্তৃত হয়েছে পশ্চিমবঙ্গ থেকে তামিলনাড়ু পর্যন্ত। আপনারা অবাক হবেন শুনলে যে দিল্লি পুলিশের স্পেশাল সেলকে কেন হঠাৎ তড়িঘড়ি বাংলায় হানা দিতে হলো। কেন একজন বাংলাদেশি নাগরিক এবং একজন কাশ্মীরি জঙ্গির যোগসূত্র পাওয়া গেল এই বাংলা থেকে, এই বাংলার মেট্রো স্টেশনের পিলারে লাগানো পোস্টার থেকে। 2026-এর অ্যালগোরিদম বলছে শত্রু এখন আপনার পকেটেই আছে, আপনার সিম কার্ড আর মোবাইলের বেশি। এবং সবশেষে থাকছে সেই ব্রাহ্মস কিংবা সেই ব্রহ্মাস্ত্র। পাকিস্তান এখন ঝাঁকে ঝাঁকে ড্রোন পাঠাচ্ছে, তাই না? কিন্তু ভারতীয় সেনার এক অদৃশ্য রশ্মি সেগুলোকে স্রেফ খেলনা বানিয়ে মাঝ আকাশেই পুড়িয়ে দিচ্ছে। বুলেট নেই, ধোঁয়া নেই, শুধু এক নিমেষে ধ্বংস। এই অদ্ভুত অস্ত্রের রহস্যটা কি? সব নিয়ে আজকের দ্য বিগ স্টোরি উইথ ইলমাস সৈয়দ। একটা বড় প্রশ্ন প্রায়ই ওঠে, আমেরিকা যদি ভেনেজুয়েলায় ঢুকে অপারেশন চালিয়ে তাদের শত্রুদের ধরতে পারে, তবে ভারত কেন হাফিজ সঈদ নামে ওই টেররিস্টটাকে পাকিস্তান থেকে তুলে আনছে না? অনেকের মনে হতে পারে ভারত কি অক্ষম নাকি? না, আমাদের বুঝতে হবে ভারতের গোয়েন্দা সংস্থা র আজ কোনো ব্যক্তিগত আবেগে চলে না। 2026-এর ভারত রকে রাষ্ট্রীয় নীতির শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করে। হাফিজ সঈদকে তুলে আনার সিদ্ধান্ত শুধু গোয়েন্দা সদর দপ্তরের নয়, বরং সর্বোচ্চ রাজনৈতিক স্তরে এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার টেবিলে আলোচিত হয়। এখানে বড় প্রশ্নটা হলো গেন বনাম রিস্ক। পাকিস্তান কেন কোনো ভেনেজুয়েলার মতো নয়? পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ, যাকে আমেরিকা একটি নিউক্লিয়ার প্রোটেকশন বা নিউক্লিয়ার অ্যাম্ব্রেলা দিয়ে আগলে রাখে। ভারত আবেগে চালিত হয়ে এমন কোনো পদক্ষেপ নিতে চায় না যা দীর্ঘমেয়াদী জাতীয় নিরাপত্তাকে বিপদে ফেলবে। ভারতের লক্ষ্য ইমোশনাল স্যাটিসফ্যাকশন নয়, শত্রুর কর্মক্ষমতা চিরতরে পঙ্গু করে দেওয়া। কিন্তু প্রশ্ন হলো, হাফিজ সঈদ কি শান্তিতে আছে? এখানেই শুরু হচ্ছে 2026-এর সেই খেলা, যাকে গোয়েন্দা ভাষায় বলে স্ট্র্যাটেজিক সাফোকেশন। আপনারা লক্ষ্য করেছেন গত 1-1.5 বছর ধরে পাকিস্তানের রাস্তায় অজ্ঞাত পরিচয় বন্দুকবাজ বা আননোন গানম্যানদের দাপট বেড়েছে। লস্করে তৈবার মিডল লেভেল এবং হায়ার লেভেল লিডাররা, এমনকি হাফিজ সঈদের পরিবারের লোকজনও বাদ নেই। এর ফলে লস্করের ভেতর চরম ভয়। ক্যাডাররা ভাবছে পাকিস্তান আর্মি যদি তাদের হেভিওয়েট লিডারদের নিরাপত্তা দিতে না পারে, তবে তাদের কি হবে? হাফিজ সঈদ এখন এক ফায়দাহীন বা ইউটিলিটিলেস অ্যাসেটে পরিণত হয়েছে। পাকিস্তান যখন দেখল তাদের লস্কর কোণঠাসা, তখন তারা জৈশ-এ মোহাম্মদকে উস্কে দেওয়ার চেষ্টা করল। কিন্তু অপারেশন সিঁদুরে ভারত জৈশের আর্কিটেকচার ধ্বংস করে দিয়েছে। লস্কর এবং জৈশ এখন নিজেদের প্রাণ বাঁচাতে ব্যস্ত। ভারতের বিরুদ্ধে হামলা চালানোর ক্ষমতা তারা হারিয়েছে। এবার আসি আজকের তদন্তের সবচেয়ে চাঞ্চল্যকর অধ্যায়। গত 7ই ফেব্রুয়ারি দিল্লি মেট্রো স্টেশনের পিলারে ভারত বিরোধী এবং জঙ্গিদের সমর্থনকারী কিছু পোস্টার দেখা যায়। সিআইএসএফ এবং দিল্লি পুলিশ দ্রুত তদন্তে নামে এবং সেই তদন্তের পথ
কলকাতা এবং তামিলনাড়ু হয়ে গিয়েছে। দিল্লি পুলিশের স্পেশাল সেল কলকাতায় হানা দিয়ে উমার ফারুক এবং রবিউল ইসলাম নামে দুজনকে গ্রেপ্তার করেছে। রবিউল একজন বাংলাদেশি নাগরিক, কিন্তু এর আসল মাথাটা কে? আসল মাথার নাম শব্বির আহমেদ লোন, কাশ্মীরের গন্ডেরওয়ালের বাসিন্দা। 2007 সালে AK-47 সমেত গ্রেপ্তার হয়েছিল। জেল থেকে বেরিয়ে বাংলাদেশে পালিয়ে যায় এবং লস্কর নেতৃত্বের সাথে হাত মিলিয়ে বাংলার মাটিকে সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করা শুরু করে। 10ই ফেব্রুয়ারি কলকাতার একাধিক মেট্রো স্টেশনেও একই পোস্টার লাগানো হয়। তদন্তে দেখা গেছে এই চক্রটি শুধু পশ্চিমবঙ্গ নয়, তামিলনাড়ু পর্যন্ত ছড়িয়েছিল। ওয়েলকাম টু দ্য বিগ স্টোরি ওয়ার রুম। এটা আমার ওয়ার রুম। অসেন্ট কিংবা ওপেন সোর্স ইনভেস্টিগেশনের সমস্ত তথ্য এই ওয়ার রুমে আসে। আগামী 3 থেকে 3.5 মিনিটে আপনাদের দেখাবো কোন কোন পাকিস্তানি লস্করে তয়বা টেররিস্টকে হঠাৎ করে কপ্পুরের মতো উবিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে অজ্ঞাত পরিচয় গানম্যানদের কথা বলছিলাম, এই অজ্ঞাত পরিচয় গানম্যানরা কোন কোন পাকিস্তানি টেররিস্টদের মুহূর্তের মধ্যে সাফ করে পড়েছে এক এক করে দেখাবো। আসুন, প্রথম আকরাম খান। এই হলো আকরাম খান। এই আকরাম খানের মতো টেররিস্টরা, এই সব টেররিস্টরা ভারত বিরোধী স্লোগান দিত। এই টেররিস্টরা ভারত বিরোধী একাধিক ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল। এবং কি হয়েছে জানেন এই আকরাম খানের? এই আকরাম খানকে হঠাৎই একদিন প্রকাশ্য দিবালোকে তার বাড়ির সামনে কিছু অজ্ঞাত পরিচয় গানম্যানরা এসে গান ডাউন করেছে, অর্থাৎ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে মেরে উড়িয়ে চলে গেছে। দ্বিতীয় টেররিস্ট আলতাফ লালি, লস্করে তয়বার এই সুপুরুষ আলতাফ লালি। এই আলতাফ লালি সেই আলতাফ লালি যে মাসুদ আজহার এবং তার সঙ্গে রফ লালার খুব ক্লোজ লিঙ্কম্যান ছিল। লস্করের ব্রেন বলা হতো আলতাফ লালিকে। আলতাফ লালি লস্করের টাকা পয়সা, তাদের বাইরে থেকে যে সিন্ডিকেট মানি আসে সেই সিন্ডিকেট মানি হ্যান্ডেল করত। এই আলতাফ লালিও কিন্তু একাধিক ভারত বিরোধী কাজকর্মের সঙ্গে যোগাযোগ রাখত। এই আলতাফ লালির কি হলো জানেন? হঠাৎ করে একদিন এক বিয়ে বাড়ির বাইরে শুধু দাঁড়িয়েছিলেন, বাইকে চেপে দুজন এলো গানম্যান, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে শেষ, খেল খতম। এবার প্রশ্ন উঠছে, এই আলতাফ লালি বলুন, আকরাম খান বলুন, এই আলতাফ লালি আকরাম খানের মতো টেররিস্টদের কারা হাওয়া করছে, কারা সাফ করছে? উত্তরটা খুবই সহজ, কিন্তু আমরা বলবো না, বুঝতে হবে। শুধু আকরাম লালি, আলতাফ খান এদের কথাই মাথা দিলে কিংবা এদের কথাতেই ফোকাস করলে হয় না। আজকের সবচেয়ে বড় খবর, লস্করে তয়বার যে মডিউলটাকে দিল্লি পুলিশ ক্র্যাক করেছে, সেখানে বাংলা থেকে, একটু আগেই আপনাদের বলেছি 2 জন টেররিস্টের কথা, বাংলা থেকে যে 2 জন টেররিস্টকে ধরা হয়েছে এবং তামিলনাড়ু থেকে যে 6 জন টেররিস্টকে ধরা হয়েছে, তাদের সঙ্গে একবার পরিচয় করাই আপনাদের। বিগ স্টোরি ওয়ার রুমে আমরা আপনাদের সেই সব এভিডেন্স, সেই সব তথ্য দেখাই যে তথ্য নিয়ে এই গোটা পর্বটাকে আমরা কনস্ট্রাক্ট করি। ভাবতে পারেন এই ওয়ার রুম একটা স্নিপেট, একটা শর্টকাট, সব খবরের 3.5 মিনিটের শর্ট বিশ্লেষণ। তাই এভিডেন্স, কারণ এভিডেন্স কথা বলে। প্রথম, মোহাম্মদ জাশিদুল। এই হলো মোহাম্মদ জাশিদুল। এই মোহাম্মদ জাশিদুল আদতে কোথাকার কেউ জানে না। তামিলনাড়ু থেকে একে গ্র্যাব করা হয়েছে এবং শোনা যাচ্ছে বাংলাদেশের এবং লস্করে তয়বার সঙ্গে এর ডাইরেক্ট কানেকশন ছিল। দ্বিতীয়, মোহাম্মদ লিটন। দিস, লেডিজ এন্ড জেন্টলম্যান, ইজ মোহাম্মদ লিটন। এই মোহাম্মদ লিটন এও কিন্তু সোশ্যাল মিডিয়াতে র্যাডিক্যালাইজড হয়ে এদের সঙ্গে যোগ দেয়। তৃতীয়, মোহাম্মদ মিজানুর রহমান। মোহাম্মদ মিজানুর রহমান কিন্তু 2 জন আছেন। ইনি প্রথম মোহাম্মদ মিজানুর রহমান, যার কাছ থেকে একাধিক প্যামফ্লেট পাওয়া গিয়েছে, যার কাছ থেকে ভারত বিরোধী একাধিক বইপত্র পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, যার কন্ট্যাক্টস বলা হচ্ছে সরাসরি পাকিস্তানের ISI এর সঙ্গে ছিল। নাম্বার 4, মোহাম্মদ উজ্জ্বল। এই সেই লোক মোহাম্মদ উজ্জ্বল। এই মোহাম্মদ উজ্জ্বল নাকি একাধিক জায়গা থেকে র্যাডিক্যালাইজেশন, মোবিলাইজেশন, এই সমস্ত কিছুর নেপথ্যে ছিল। অর্থাৎ
কিভাবে কোন মডিউল কোথায় কাজ করবে, হোয়াইট কলার টেরোরিজম কিভাবে হবে, কি করবে, এই সমস্ত কিছু এই মোহাম্মদ উজ্জ্বল সামলাতো। আবার সবচেয়ে বড় কি পয়েন্ট এবার, রবিউল ইসলাম। এই রবিউল ইসলাম, এই রবিউল ইসলাম কিন্তু এখানকার লোক নয়, বাংলাদেশি। এই রবিউল ইসলাম ডাইরেক্টলি লস্করে তয়বার সঙ্গে লিঙ্ক রাখতো, আইএসআই এর সঙ্গে লিঙ্ক রাখতো, এবং এই রবিউল ইসলাম নাকি কলকাতাতেও একটি বাড়ি ভাড়া করে থাকতেন। তারও কিন্তু খোঁজ এই মুহূর্তে গোয়েন্দারা চালাচ্ছে। একেও কিন্তু আজকে দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছে। এরপর শরীফুল্লাহ, এই হলো শরীফুল্লাহ। শরীফুল্লাহ এই মডেলের কিংবা এই মডিউলের একটা অত্যন্ত কি কিংপিন। শরীফুল্লাহ কিন্তু অপারেশনাল প্রচুর ডিটেলস জানতো। উমর ফারুক বাঙালি, উমর ফারুককে বাংলা থেকে গ্রেফতার করা হয়েছে। উমর ফারুক, এই উমর ফারুক টাকা পয়সা দেখতো, লজিস্টিক্স সামলাতো। এই উমর ফারুক লস্করে তয়বার সঙ্গে লিঙ্ক করতো, আইএসআই এর সঙ্গে লিঙ্ক করতো। এই উমর ফারুকও কিন্তু এই মুহূর্তে দিল্লির জালে। এবং লাস্ট উমর হক, এই হলো উমর হক। এই উমর হককেও কিন্তু দিল্লি পুলিশের স্পেশাল সেল গ্রেফতার করেছে। বিভিন্ন জায়গায় মানুষকে র্যাডিক্যালাইজ করা কিংবা মুসলমান সম্প্রদায়ের কিশোর কিশোরীদের র্যাডিক্যালাইজ করার জন্য সোশ্যাল মিডিয়াতে প্রচার করত। চিনে নিন, ভালো করে চিনে নিন এই সমস্ত মুখগুলোকে। এরাই হচ্ছে ঘরের সেই সব শত্রু যারা ঘরের খায় আর পাকিস্তানের মোষ তাড়ায়। ওয়ার রুমে আপাতত এই পর্যন্ত। ফিরে যাব আমাদের বিগ স্টোরি নিউজ স্টুডিওতে। 2026 সালের শুরু থেকে জম্মু কাশ্মীরের সীমান্তে পাকিস্তানি ড্রোনের আনাগোনা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। রাজৌরি, পুঞ্চ আর সাম্বাতে ঝাঁকে ঝাঁকে ড্রোন ঢুকছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই ড্রোনগুলোর বেশিরভাগই এমটি বা খালি। কেন পাকিস্তান খালি ড্রোন পাঠাচ্ছে? একে বলা হয় স্ট্র্যাটেজিক প্রবিং। পাকিস্তান চাইছে ভারতের র্যাডার সিস্টেমকে পরীক্ষা করতে, আমাদের রেসপন্স টাইমকে চেক করতে এবং সেনার ভেতর এক ধরনের ডিসিশন ফ্যাটিগ বা সিদ্ধান্তের সমস্যা তৈরি করতে। তারা চায় আমাদের নিরাপত্তা বাহিনীকে অভ্যস্ত করে ড্রোন ওয়ারফেয়ারকে স্বাভাবিকভাবে নিয়ে যাওয়া, যাতে যেদিন তারা আসল হামলা করবে আমরা যেন অপ্রস্তুত হয়ে থাকি। একে বলা হয় সাইলেন্ট সালামি স্লাইসিং ইন দি এয়ার। চীন যেভাবে সীমান্তে একটু একটু করে জমি দখল করে, পাকিস্তান ড্রোন দিয়ে আকাশে সেই একই কাজ করার চেষ্টা করছে। পাকিস্তান যা ভাবছে ভারতের প্রস্তুতি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি। ভারতের ডিআরডিও তৈরি করেছে এমন এক অদৃশ্য ব্রহ্মাস্ত্র যা কোনো বুলেট বা মিসাইল খরচ না করেই ড্রোনকে নিকেশ করতে পারে। এর নাম হাই পাওয়ার মাইক্রোওয়েভ ডাইরেক্টেড এনার্জি সিস্টেম, HPM। এই অস্ত্রটি কিভাবে কাজ করে? এটি ট্র্যাক মাউন্টেড কিংবা ট্রাক মাউন্টেড একটি সিস্টেম যা শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক পালস তৈরি করে। এই রশ্মি যখন ড্রোনের ওপর পড়ে তখন ড্রোনের ভেতরের সূক্ষ্ম সার্কিট, চিপ এবং জিপিএস নিমেষে পুড়ে যায়। একে বলা হয় সফটিং। কোনো আওয়াজ নেই, কোনো ধোঁয়া নেই, ড্রোনগুলো স্রেফ নিয়ন্ত্রণ হারিয়ে আকাশ থেকে খসে পড়বে। চীন বহু বছর ধরে এই প্রযুক্তি বানানোর চেষ্টা করেও সফল হয়নি, কিন্তু 2026-এর মধ্যেই ভারত এটি সীমান্তে মোতায়েন করে পাকিস্তানকে চরম শিক্ষা দিচ্ছে। কিন্তু লস্কর বা জয়েশের চেয়েও বড় এক বিপদের কথা শুনিয়েছে বিশেষজ্ঞরা। পাকিস্তান এখন ভারতের ভেতরে হোম গ্রোন ইকোসিস্টেম বা ঘরোয়া উগ্রবাদী জাল তৈরি করার চেষ্টা করছে। অক্টোবর মাসে একটা নতুন কৌশল তারা ব্যবহার করেছে, তার নাম হোয়াইট কলার টেররিজম কিংবা হোয়াইট কলার ইকোসিস্টেম। তামিলনাড়ু থেকে গ্রেফতার হওয়া মিজানুর রহমান, মোহাম্মদ সাবাত এবং বাকি 6 বাংলাদেশি নাগরিক ঠিক এই কাজটাই করছিল। তারা জাল আধার কার্ড বানিয়ে পোশাকে
কিংবা পোশাক শিল্পে কাজ করার আড়ালে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানপন্থী কন্টেন্ট ছড়াচ্ছিল এবং বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ স্থানে রেকি করছিল। এদের কাছ থেকে উদ্ধার হওয়া 16টি সিম কার্ড এবং ডজন ডজন মোবাইল ফোন প্রমাণ করছে যে তারা ভারতের এক বড় ধরনের অভ্যন্তরীণ অস্থিরতা তৈরি করার পরিকল্পনা করছিল। এই সব কিছুর মাঝে গত 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের প্যারেডে ইউরোপীয় ইউনিয়নের প্রধানের উপস্থিতি ছিল এক বিশাল কূটনৈতিক চাল। কিন্তু আপনারা কি জানেন, পর্দার আড়ালে ভারত আর ইউরোপের মধ্যে এক গোপন ডিল সই হতে চলেছে, যাকে বলা হয়েছে মাদার অফ অল ডিলস। এই ডিলের মাধ্যমে ভারত এমন এক প্রতিরক্ষা কবচ পেতে চলেছে যা রাশিয়া বা আমেরিকার ওপর ভারতের নির্ভরতা কমিয়ে দেবে। কিন্তু কেন ইউরোপ হঠাৎ ভারতের এত বড় বন্ধু হয়ে উঠল? আর কেন ইউরোপীয় নেতাদের বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালিসিস করে পরবর্তী বড় পদক্ষেপ নিচ্ছে? পাকিস্তান এখন নিজের ঘরেই নিজের জ্বলছে। এর 2026-এর রণকৌশল হলো পাকিস্তানকে সরাসরি আঘাত না করে তাদের অভ্যন্তরীণ সংকটকে উস্কে দাও। গিলগিট বালুচিস্তান এবং বালুচিস্তানে যে অস্থিরতা চলছে, ভারত তা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। সিন্ধু নদের জল নিয়ন্ত্রণ, ভারত পাকিস্তানে সিলেক্টেড ডিস্ট্রাকশন, এই সব হচ্ছে। যখন পাকিস্তান আর্মি নিজেদের জনগণের বিদ্রোহ সামলাতে ব্যস্ত, লাহোর এবং ইসলামাবাদে যখন গণবিক্ষোভ চলবে, তখন লস্কর বা জৈশকে রক্ষা করার কথা তারা ভাবারও সময় পাবে না। একেই বলে অ্যাটেনশন ইকোনমিক্স। শত্রুর মনোযোগ এতটাই বিক্ষিপ্ত করে দাও যে সে আর পাল্টা আঘাত করতে না পারে। লস্কর আজ ল্যাজে গোবরে। কিশ্তওয়াড়ের শত্রুর জঙ্গলে জৈশ জঙ্গি গোষ্ঠীরা 2-3 জন সদস্য, তাদেরকে সেনা ঘিরে ফেলেছে। আবু মাভিয়ার মতো কমান্ডাররা যারা ভারতের গুহায় লুকিয়ে বাঁচে, আজ তারা সেনার নতুন ড্রোনের মুখে দিশাহারা। কিন্তু আমাদের আসল লক্ষ্য পাকিস্তান নয়, বরং ভারতের ভেতরে ঘাপটি মেরে বসে থাকা সেই স্লিপার সেলগুলোকে নির্মূল করা। 2026-এ ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাই হবে আগামীর শ্রেষ্ঠ অগ্রাধিকার। 2026 সালের নতুন ভারত এখন আর শুধু আত্মরক্ষা করে না, সে এখন আক্রমণাত্মক প্রতিরক্ষা বা অফেন্সিভ ডিফেন্সে বিশ্বাসী। লস্করে তৈবার দিন ফুরিয়ে আসছে। পাকিস্তান ড্রোনের খেলা খেলতে পারে, কিন্তু ভারতের ব্রহ্মাস্ত্র আজ তাদের আকাশেই পুড়িয়ে ছাই করে দেবে। আর বাংলার মাটি থেকে গ্রেপ্তার হওয়া এই স্লিপার সেলগুলো প্রমাণ করে যে ভারতের গোয়েন্দারা এখন প্রতিটি অলি গলির গতিবিধির ওপর নজর রাখছে। উই আর ওয়াচিং ইউ ভেরি ক্লোজলি। কলকাতা থেকে উত্তরপাড়া, নজর সর্বত্র। হাফিজ সঈদ আর মাসুদ আজহার আজ পাকিস্তানের ডেরাতেও নিরাপদ নয়, কারণ ভারত লড়াইটা এখন তাদের মস্তিষ্কের ভেতর নিয়ে